কার্যে সার্জে নেয়। অনুর বাবার জ্ঞান ফিরল। তিনি চোখ মেলে সামনে তার আসল মেয়ে মিস্ত্রিকে দেখলেন। তিনি কিছু বলতে চাইলেন, হাত বাড়ালেন মিস্ত্রির দিকে, কিন্তু ঠিক সেই সময় ছদ্মবেশী অনু তার কানের কাছে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ। যদি একটা কথাও বলেছ তবে তোমার ওই আদরের মেয়ে মিস্ত্রিকে আমি জ্যান্ত পুঁতে ফেলব। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৫৭তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। অর্জুন মিস্ত্রির হাত শক্ত করে ধরে আটকালো। সে নিজেও উদ্বিগ্ন, কিন্তু এই মুহূর্তে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটা পাগলামি। অর্জুন ধমকের সুরে বলল, না মিস্ত্রি, এখন ভেতরে যাওয়া যাবে না। তুমি দেখছো না আগুনের তেজ কতটা বেড়েছে? আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, ওরা রাস্তায় আছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন ভেতরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু মিস্ত্রির কানে অর্জুনের কোনো যুক্তিই পৌঁছালো না। তার চোখের সামনে ভেসে উঠছে অসহায় আন্টির মুখ। সে অর্জুনের হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, আমাদের হাতে অপেক্ষা করার মতো সময় নেই স্যার। ফায়ার সার্ভিস আসা পর্যন্ত আন্টি বাঁচবে না। এই বলে মিস্ত্রি আর এক মুহূর্ত দেরি না করে আগুনের ধোঁয়ার মধ্যে দৌড় দিল। অর্জুন হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, কিন্তু পরক্ষণেই তার মনে হলো মিস্ত্রিকে একা ছাড়া যাবে না। অর্জুনও নিজের জীবনের মায়া ত্যাগ করে মিস্ত্রির পিছু পিছু হাসপাতালের জ্বলন্ত করিডোরের দিকে ছুটে গেল। ভেতরে তখন নরক গুলজার। ছাদের প্লাস্টার খসে পড়ছে, চারদিকে আগুনের হলকা। অর্জুন দৌড়ে মিস্ত্রির কাছে পৌঁছে বলল, পাগলামি করো না মিস্ত্রি, ফিরে চলো। কিন্তু মিস্ত্রি তখন মরিয়া। সে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে পেল এক কোণে একটি স্ট্রেচার পড়ে আছে। সে দেওয়ালের আগুনের পরোয়া না করে স্ট্রেচারটি তুলে নিল এবং সর্বশক্তি দিয়ে একটি বন্ধ দরজায় আঘাত করল। দরজাটি ভেঙে যেতেই দেখা গেল ভেতরে ধোঁয়ার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছেন আন্টি। মিস্ত্রি দ্রুত তাকে স্ট্রেচারে তুলে নিল। অর্জুনও হাত লাগালো। দুজনে মিলে আগুনের মধ্য দিয়ে স্ট্রেচার ঠেলে বাইরে বেরিয়ে এলো। তাদের এই অমানবিক সাহস দেখে বাইরে দাঁড়িয়ে থাকা এক পথচারী বিস্ময়ে বলে উঠল, এই মিস্ত্রি মেয়েটির কি কোনো ভয়ডর নেই? এরা দুজনই পাগল। আমি বাবা আগে নিজের জান বাঁচাই, তারপর অন্য কিছু। অন্যদিকে অর্জুনদের বিশাল চৌধুরী বাড়িতে তখন চলছে জমকালো পার্টি। আলোর রসনাই, দামি সব গাড়ি আর শহরের গণ্যমান্য অতিথিদের ভিড়। কিন্তু এই আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যে বিষাদে রূপ নিল। ডাইনিং টেবিলে সাজানো খাবারের মধ্যে সুপের বাটি হাতে নিতে এক অতিথি চিৎকার করে উঠলেন, ছিচি, এ কি অনাচার! সবাই চমকে উঠল। অর্জুনের মা এবং দাদি দ্রুত সেখানে ছুটে গেলেন। গিয়ে যা দেখলেন তাতে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। সম্পূর্ণ নিরামিষ ভোজের আয়োজনে সুপের বাটিতে ভাসছে মাছের টুকরো। এটি একটি রক্ষণশীল পরিবার, যেখানে আমিষের প্রবেশও নিষিদ্ধ। সেখানে মাতারানীর প্রসাদ বা নিরামিষ ভোজে মাছ পাওয়াটা মহাপাপের সামিল। অতিথিরা ক্ষেবে ফেটে পড়লেন। একজন মহিলা, যিনি নিজেকে অত্যন্ত ধার্মিক মনে করেন, তিনি চিৎকার করে বললেন, আমাদের কি আপনারা অপমান করতে ডেকেছেন? মাতারানীর ভক্ত বলে পরিচয় দেন, আর খাবারের মধ্যে মাছের টুকরো! ছি! অর্জুনের বরদাদি হাত জোর করে বোঝানোর চেষ্টা করলেন, প্লিজ আপনারা শান্ত হন, আমাদের মাফ করে দেবেন। নিশ্চয়ই কোথায় একটা বড় ভুল হয়ে গেছে। আমরা কেউ ইচ্ছে করে এ কাজ করিনি। তিনি অর্জুনের মায়ের দিকে তাকিয়ে বললেন, বৌমা, যাও তো তাড়াতাড়ি গঙ্গাজল নিয়ে এসো, সবকিছু শুদ্ধ করতে হবে। কিন্তু অতিথিদের রাগ তখন চরমে। একজন বয়স্ক মহিলা ব্যঙ্গ করে বললেন, পানি না, গঙ্গাজল আনলেও এই পাপ ধুয়ে যাবে না। মেহমানদের দাওয়াত দিয়ে কেউ এমন অপমান করে? আমরা মাছের বাজারের আশেপাশ দিয়েও যাই না, আর আপনারা আমাদের মাছ খাওয়াতে চাইলেন? আপনাদের লজ্জা হওয়া উচিত। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অর্জুনের মা অনুরোধ করলেন, দয়া করে আপনারা যাবেন না, খাবারগুলো অন্তত খেয়ে যান, আমি কথা দিচ্ছি। কিন্তু কেউ তার কথা শুনল না। একে একে সব অতিথি খাবার ফেলে চলে যেতে লাগলেন। যাওয়ার সময় এক মহিলা বলে গেলেন, সুপের মধ্যে যখন মাছ পেয়েছি, না জানি বাকি খাবারে কি কি মেশানো আছে। এই অপবিত্র বাড়িতে এক মুহূর্ত থাকা আর পাপ। অতিথিরা চলে যেতেই বাড়িটা শ্মশানের মতো নীরব হয়ে গেল। দাদির অপমান সহ্য হলো না। তিনি রাগে কাঁপতে কাঁপতে ওয়েটারের সামনে গিয়ে সজোরে একটা থাপ্পড় মারলেন। বেয়াদ্দব কোথাকার! পরিবেশন করার আগে সুপের বাটি চেক করে নিতে পারোনি? কার ষড়যন্ত্র এটা? ওই মিস্ত্রি মেয়েটার কাজ নাই তো? ওকেই আমি দেখে নেব, ওকে আমি ছাড়বো না। বাড়ির বড় গিন্নি অর্থাৎ অর্জুনের মা কেঁদে কেঁদে বললেন, মা শান্ত হন, মিস্ত্রি হয়তো ভুল করে ফেলেছে, ও তো আর জেনে বুঝে এসব করবে না। কিন্তু অন্য একটা আত্মীয় অর্থাৎ অর্জুনের বড় দিদি ঝাঁঝিয়ে উঠলেন, ভুল? এটা ভুল নয়, এটা আমাদের বংশের মুখে চুনকালি দেওয়া। এই বাড়ির একটা সম্মান আছে, কোনো 2 টাকার মেয়ের ভুলের জন্য আমরা সেই সম্মান হারাতে পারবো না। এরপর তিনি ওয়েটারদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে তামাশা দেখছো কেন? যাও এখান থেকে। দৃশ্যপট আবার ফেরে হাসপাতালে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া আর আতঙ্ক কাটেনি। এরই মধ্যে দেখা যায় এক ভয়াবহ দৃশ্য। আগুনের গোলমালের জন্য সুযোগে অনু, যে আসলে আসল অনু নয়, একজন ছদ্মবেশী, হাসপাতালের একটা বিপজ্জনক অংশে আটকে পড়েছে। তাকে বাঁচাতে মিস্ত্রি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছায়। মিস্ত্রি হাত বাড়িয়ে বলল, অনু ম্যাম,
আমার হাত ধরুন, আমি আপনাকে বের করে নিয়ে যাব। কিন্তু অনু তখন অন্য চিন্তায় মগ্ন। সে জানে যদি সে মিস্ত্রির সাথে বেরোয় তবে তার অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। বাঁচার তাড়নায় এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য অনু এক পৈশাচিক কাজ করে বসল। সে মিস্ত্রির বাড়ানো হাত ধরার বদলে তাকে সজোরে ধাক্কা দিয়ে আগুনের দিকে ফেলে দিল। মিস্ত্রি টাল সামলাতে না পেরে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে গেল। অনু নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে আসতেই অর্জুনের চোখে পড়ল অনু একা বেরিয়ে আসছে, কিন্তু মিস্ত্রি নেই। অর্জুন আগুনের দিকে তাকাতেই দেখল মিস্ত্রি আগুনের ঘেরাওর মধ্যে ছটপট করছে। অর্জুনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে এক মুহূর্ত চিন্তা না করে আগুনের বেষ্টনী ডিঙ্গে ভেতরে ঝাঁপ দিল এবং মিস্ত্রিকে পাঁজাকোলা তুলে বাইরে নিয়ে এলো। বাইরে আসার পর তারা নার্সের মুখোমুখি হলো। মিস্ত্রি নিজের যন্ত্রণার কথা ভুলে নার্সকে জিজ্ঞেস করল, সিস্টার, আন্টি এখন ঠিক আছেন তো? নার্স মাথা নিচু করে বললেন, খুব একটা ভালো নেই। ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। এ কথা শুনে অর্জুন ক্ষিপ্ত হয়ে উঠল। ভুল ইঞ্জেকশন মানে? আপনারা মানুষের জীবন নিয়ে খেলছেন। ওনাকে সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি দেব। আর হ্যাঁ, এই হাসপাতালের করিডোরে তো সিসিটিভি আছে, ফুটেজ চেক করলেই ধরা পড়বে কে ওই আন্টিকে ভুল ইঞ্জেকশন দিয়েছিল। নার্স অসহায়ভাবে বলল, স্যার, আগুনে পুড়ে হাসপাতালের সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, সব সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে গেছে। আমাদের মাফ করবেন, রোগীর অবস্থা ভালো না, তাকে এখনই অন্য হাসপাতালে শিফট করতে হবে। ওদিকে অনু আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার হাতে তখন নার্সের পোশাক। সে মনে মনে পৈশাচিক হাসি হাসল। কি ভয়ানক একটা দিন ছিল আজ। ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে গেছে মানে কোনো প্রমাণ নেই। এই নার্সের পোশাকটা লুকিয়ে ফেলতে হবে। কাল সকাল হলেই সবাইকে এমনভাবে বোঝাবো যেন কেউ জানতে পারবে না আমি নকল নার্স সেজেছিলাম নাকি আমি আসলেই অনু। রাত গভীর হয়েছে। অর্জুন আর মিস্ত্রি বিধ্বস্ত অবস্থায় চৌধুরী ভিলায় ফিরে এলো। তারা ভেবেছিল বাড়ির সবাই হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ভেতরে ঢুকে দেখে ড্রয়িং রুমে সবাই গম্ভীর মুখে বসে আছে। থমথমে পরিবেশ। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনারা এখনো ঘুমাননি কেন? এত রাত হয়েছে। দাদির আগে অগ্নিশর্মা হয়ে বললেন, ঘুম? এই বাড়ির সবার ঘুম হারাম করে দিয়েছে তোর ওই গুণধর বউ। তোর বউ থাকতে আমরা ঘুমাবো কি করে? মিস্ত্রি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কেন দাদি, পার্টিতে কি কোনো কমতি ছিল? আমি তো সব গুছিয়ে রেখে গিয়েছিলাম। দাদি উঠে এসে মিস্ত্রির হাত ধরে টেনে নিয়ে গেলেন ডাইনিং টেবিলের সামনে। সেখানে তখনও পড়ে আছে সেই মাছ মেশানো স্যুপের বাটি। দাদি চিৎকার করে বললেন, নিজের চোখে দেখ, তোর বানানো স্যুপের মধ্যে মাছ। আজ তুই আমাদের ধর্ম নষ্ট করেছিস, মেহমানদের সামনে আমাদের মাথা হেট করে দিয়েছিস। তুই কি চাইস এই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে? মিস্ত্রি আকাশ থেকে পড়ল। সে কান্না জড়িত কণ্ঠে বলল, দাদি, বিশ্বাস করুন, আমি স্যুপের মধ্যে মাছ মেশাইনি। আমি তো সবজি দিয়ে স্যুপ বানিয়েছিলাম। পাপ করে আবার মিথ্যে কথা? দাদির আগে কাঁপতে কাঁপতে হাত তুললেন মিস্ত্রিকে চড় মারার জন্য, কিন্তু হাতটা মিস্ত্রির গালে পড়ার আগেই অর্জুন শক্ত করে ধরে ফেলল। অর্জুন দৃঢ় গলে বলল, দাদি, মিস্ত্রি এই কাজ করতে পারে না, কারণ ও আজ সারাদিন আমার সাথে হাসপাতালে ছিল। ও যখন বাড়িতেই ছিল না তখন স্যুপে মাছ মেশাবে কি করে? দাদি হাত ছাড়িয়ে নিয়ে বললেন, তাহলে কে করেছে? অনু, সেও তো বাড়িতে ছিল না। অর্জুন এইবার একটা ভয়ানক তথ্য দিল। হ্যাঁ, অনুও বাড়িতে ছিল না, সে হাসপাতালে গিয়েছিল, কিন্তু মিস্ত্রির মতো জীবন বাঁচাতে নয়, একজন বৃদ্ধা মানুষকে খুন করতে। ভুল ইঞ্জেকশন দেওয়া, আগুন লাগার সবকিছুর পেছনে অনুর হাত থাকতে পারে। আমি জোর দিয়ে বলতে পারি ও এখনো বাড়ি ফেরেনি। দাদি অর্জুনের কথা মানতে চাইলেন না। তিনি বললেন, তুই তোর বউকে মাঠানোর জন্য অনুর দোষ দিচ্ছিস। যদি তোর কথা ভুল হয় তাহলে তোকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, আর আমি যা বলবো তাই করতে হবে। অর্জুন চ্যালেঞ্জ গ্রহণ করল। বেশ, তাই হবে। এরপর দাদি অনুর বাবাকে ফোন করলেন। স্পিকার অন করা হলো। অনুর বাবা ফোনে জানালেন, অনু তো বাড়িতেই আছে, ও তো কোথাও যায়নি। অর্জুন স্তম্ভিত হয়ে গেল। সে জানে অনু হাসপাতালে ছিল, কিন্তু প্রমাণ নেই। দাদি এইবার বিজয়ীর হাসি হাসলেন। তিনি মিস্ত্রির দিকে তাকিয়ে বললেন, শুনলি তো, অনু বাড়িতেই ছিল, তার মানে তুই সব করেছিস। এবার তোর শাস্তি পাওয়ার পালা। তুই মেহমানদের যে মাছ মেশানো স্যুপ খাওয়াতে চেয়েছিলিস, সেই স্যুপ এখন তুই খাবি। অর্জুন প্রতিবাদ করল, এটা হতে পারে না। মিস্ত্রি নিরামিষভোজী, সে কেন মাছ খাবে? আর তাছাড়া স্যুপে মাছ মেশানো হয়েছে, এটা কারো ষড়যন্ত্র। মিস্ত্রি খাবে না। দাদি অনড় হলেন, কারো না কারো ভুলের জন্য তো এই অনাচার হয়েছে, প্রায়শ্চিত্ত তো কাউকে করতে হবে। এই বলে দাদি নিজেই স্যুপের বাটিটা হাতে তুলে নিলেন। ঠিক আছে, যখন কেউ স্বীকার করবে না তখন বাড়ির বড় হিসেবে আমি এই বিষ খেয়ে প্রায়শ্চিত্ত করব। দাদি স্যুপটা মুখে তুলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি দৌড়ে এসে দাদির হাত থেকে বাটিটা কেড়ে নিল। তার চোখে জল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সে বলল, না দাদি, আপনি কেন খাবেন? আমি নির্দোষ, আমি জানি। আমার জন্য আজ আপনার মাথা নিচু হয়েছে, কিন্তু আপনি যদি এই স্যুপ খান তবে সৃষ্টিকর্তার সামনে আপনার মাথা নিচু হয়ে যাবে। সেটা আমি বেঁচে থাকতে হতে দেব না। তার চেয়ে আমি এই পাপের বোঝা নিজের কাঁধে তুলে নিচ্ছি। মিস্ত্রি চোখ বন্ধ করে সেই মাছ মেছানো স্যুপ খেয়ে নিল। অর্জুন অসহায়ভাবে তাকিয়ে রইল। সে বুঝতে পারল মিস্ত্রি শুধু দাদিকে বাঁচানোর জন্য নিজের সংস্কার বিসর্জন দিল। অন্যদিকে অনুর বাবা রাতে রান্নাঘরে জল খেতে এসে দেখেন অনু, আসলে মিস্ত্রি, যে এখন অনুর পরিচয় আছে, লুকিয়ে কিছু একটা করছে। তাকে দেখে অনু চমকে উঠে তাড়াহুড়ো করে একটি কৌটো লোকানোর চেষ্টা হলো। বাবা স্নেহেশ্বরে জিজ্ঞেস করলেন, কিরে মা, তোর কি খিদে পেয়েছে? অনু একটু রুক্ষেভাবে উত্তর দিল, আমার যদি খিদে পায় আমি নিজে বানিয়ে খেতে পারবো। আমি ছোট বাচ্চা মায়। এই বলে সে দ্রুত সেখান থেকে যেতে চাইল, কিন্তু তার হাত ফসকে কৌটোটার নিচে পড়ে গেল।
কৌটোর ভেতর থেকে সিটকে বেরিয়ে এলো কিছু ছবি। বাবা ছবিগুলো মাটি থেকে তুললেন। একটি ছবির উল্টো পিঠে স্পষ্ট করে লেখা মিস্ত্রি। সেই ছবি ভালো করে দেখলেন এবং চমকে গেলেন। এই ছবি তো তার ছোটবেলার হারিয়ে যাওয়া মেয়ের। তিনি হঠাৎ সবকিছু মেলাতে শুরু করলেন। তার মনের ভেতর যে সন্দেহটা দানা বাঁধছিল তার সত্যে পরিণত হলো। তার বুঝতে বাকি রইল না যে এই মেয়েটাই তার আসল মেয়ে, মিস্ত্রি, আর এতদিন যে তার সাথে ছিল সে আসলে অন্য কেউ। সত্যটা জানা মাত্রই তিনি আর স্থির থাকতে পারলেন না। রাত দুপুরে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন অর্জুনদের বাড়ির উদ্দেশ্যে। তার মেয়েকে এই নরক থেকে উদ্ধার করতেই হবে। গাড়ি চালানোর সময় তিনি উত্তেজনার বশে